নজরে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবং পুরসভায় নিয়োগ দুর্নীতি। অয়নশীলের সংস্থার মাধ্যমে 17টি পুরসভায় 1829 জন নিয়োগ। এস বসুরায়ন কোম্পানিকে সামনে রেখে নিয়োগে করা হয়েছে দুর্নীতি। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এমনই রিপোর্ট জমা দিয়ে দাবি করল সিবিআই। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তদন্ত নিয়ে রিপোর্ট দিয়েছে ইডিও। লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটির 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আজ ইডি যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহে অভিজ্ঞ ইএসআই হাসপাতালের চিকিৎসককে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনায় আসবো, আমি দেবরান বাবুর কাছে আসবো। দেবরান বাবু, প্রথমে যেটা জানা গিয়েছিল, এজেন্সি দাবি করছিল যে 60টা পুরসভায় 6000 পদে চাকরি বিক্রি হয়েছে। এবার কিন্তু আরো স্পষ্ট হয়ে গেল, যেখানে বলা হচ্ছে যে 17টা পুরসভায় 1829 জনকে নিয়োগ করা হয়েছে। নাম এসেছে অয়নশীলের। অয়নশীল একেবারে সামনের সারিতে এবং অয়নশীলের পরিচয়, অয়নশীলের যাতায়াত, অয়নশীলের ঘনিষ্ঠতা সেটা আমাদের সকলেরই জানা। আমার কথা হচ্ছে যে হ্যাঁ দিচ্ছে, চার্জশিট দিক, ট্রায়াল হোক, সেটা প্রমাণ তো করতে হবে। রসগোল্লা তো বলে তো কাজ হবে না। সিবিআই আজকে ইডির এদের সাকসেস রেট কত? কোথায় সাকসেস রেট? 1%ও সাকসেস রেট না, শুধুমাত্র প্রতিহিংসার জন্যই করে। আগে ট্রায়াল হোক, ট্রায়াল হবে, চার্জশিট হবে, প্রমাণ হবে। বেশ, তাহলে আমি পরের প্রসঙ্গে এখানে আইনজীবীর কাছে আসি। ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্স, যে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরদের নথি দফায় দফায় আদালত চেয়ে পাঠিয়েছিল, লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত একাধিক জিজ্ঞাসাবাদ হয়েছে। এবার তার 8টা সম্পত্তি 7.5 কোটি টাকা ক্রোকের প্রক্রিয়া শুরু হলো। এটাকে কি আমরা মানে এটা কি সদর্থক পদক্ষেপ বলে মনে হয়? মানে যেরকম চার্জশিট, ট্রায়াল, প্রমাণ, এই এতগুলো দিক দেখালেন দেবনারায়ণ বাবু, কোথাও কি এটা সেই প্রমাণেরই একটা অংশ বলে মনে হয়? প্রত্যেকটা আইনের একটা একটা করে স্টেপ আছে, সেই স্টেপটা আস্তে 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 এগোনো হচ্ছে। আজকে রাজ্যের ফুসফুসটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুরো যেখানে যেখানে হাত দেবেন সেটাই পচে যাচ্ছে। আজকে লিপস অ্যান্ড বাউন্স তার 4টে কোম্পানি থেকে তার কাছ থেকে টাকা এসছে। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং, অবৈধ টাকাকে বৈধ করার উপায়, সেই জিনিসটা আজকে লিপস অ্যান্ড বাউন্স করেছে। সেখানে 7,500 কোটি টাকার দেখা যাচ্ছে 4টে কোম্পানি থেকে। কেন দিয়েছে? আজকে দেখা যাচ্ছে যে এস বসুরায়ন কোম্পানি তারা কিন্তু 2022 সাল অবধি তারা একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল, কিন্তু তাদেরকে দিয়েই আজকে ওএমআর সিট, পরীক্ষা নেওয়া, প্রত্যেকটা জায়গা যাদের কোনো মানে অভিজ্ঞতাই নেই তাদেরকে দিয়ে করা হয়েছে। এবং ওদের প্রত্যেকের শ্রেণী থেকে প্রত্যেকের কর্মী পর্যন্ত জড়িত। আসবো যে শিশেন্দুদা বলছেন যে ধীরে ধীরে এগোনো হচ্ছে, অর্থাৎ সদর্থক একটা কিন্তু পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেভাবে রিপোর্ট দেওয়া হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে বলে বলা হচ্ছে, উত্তরপত্র বিকৃত করা হয়েছে যাতে কোন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সেটাই বোঝা যায়, বোর্ডের কর্মীরা পর্যন্ত যুক্ত, এরকমই বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে। কিন্তু মাথা কারা সেই পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে আর কতদিন? এর পরেও প্রশ্ন থাকছে মাথা কারা। আমি খুব পরিষ্কার কথা বলছি, যেমন খুব স্পষ্ট যে এবার সবকা সাথ সবকা বিকাশ স্লোগান নিয়ে বিজেপি ভোটে যেতে পারছে না, রাম মন্দির, মোদির মুখ আর ওই সিএএ নিয়ে আসতে হচ্ছে। তেমনি এর পরেও আপনাদের পত্রিকাতে দেখলাম আজকে সকালবেলা হেডলাইন যে লিপস অ্যান্ড বাউন্সের এত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় লিপস অ্যান্ড বাউন্স। কিন্তু তারপরেও আপনাদের প্রশ্ন যাচ্ছে না যে এটা পেছনে কারা। আমরা তো পরিষ্কার বলছি, কার প্রশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো জেলের বাইরে? কার প্রশ্রয়? প্রশ্ন তৃণমূল কংগ্রেস দাবি করছে যে যাই তথ্য এজেন্সির সামনে আরোপ লাগানো সেটা প্রমাণ করতে হবে। তাহলে সম্পত্তি যখন কোনো বাজেয়াপ্ত করা হয় সেটা কি নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে নাকি নয়? দিদি, আমার তো খুব খারাপ লাগলো এটা শুনে যে সম্মানীয় অধ্যাপক যিনি রয়েছেন তৃণমূলের সমর্থনে কথা বলছেন, এর আগে সবকটা প্রশ্নতে উনি রবীন্দ্রনাথকে একদম কোট করছিলেন, এইবার কোট করতে পারলেন না। আমি জানি না এবার উনি কোনো যদি পিসির কোনো কবিতা কোট করতেন তাহলে হয়তো অন্যরকম ব্যাপারটা হতো। উনি এক লাইনে দাদা ইন্টারাপ্ট করি, আমি বুঝতে পারছি আপনার জোট সঙ্গীকে নিয়ে বলছি বলে আমি বুঝতে পারছি আপনি প্রথম 30 মিনিট যা বলেছেন, এবার যা বলা শুরু করলেন, দর্শক বন্ধুরা বুঝতে পারবে আপনার কতটা মিল যাচ্ছে। আমি বলছি অর্গানাইজড ক্রাইম তো বহু বছর ধরে করা হয়েছে।
রাজ্যেরও বেশ কিছু কিন্তু এক্সিকিউটিভ বডিজ রয়েছে, তারা এত বছর ধরে কি করছিল? যা তদন্ত হচ্ছে, যা অ্যাকশন নেওয়া হচ্ছে, সেগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে নিতে হচ্ছে এবং কোর্টের তত্ত্বাবধানে নিতে হচ্ছে। আমাদের রাজ্যের তদন্তকারী সংস্থাগুলো কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? তারা কি এই নেতা মন্ত্রী এদেরকে সেফগার্ড করার চেষ্টা করছিল? এটা মৌলিক প্রশ্ন। আর ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে বিজেপির জনপ্রতিনিধিদের বাড়িতেও তো তল্লাশি হয়, বিজেপির জনপ্রতিনিধিদেরও আবার ডেকে পাঠাতে হয়। তাহলে সেই বিজেপির জনপ্রতিনিধিদের কেন ডেকে পাঠাতে হয়? বিজেপি কখনো দলের অন্দর থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে? দিদি, বিজেপি তো ভারতবর্ষের সর্ববৃহৎ দল। এবার একটা ক্যাটাগরিক্যাল স্টেটমেন্ট আমি আজকে আপনাদের চ্যানেলে বসে দিয়ে যাচ্ছি। আমাদের দল কোন রকমের দুর্নীতির সঙ্গে আপোষ করে না। বিজেপি দ্বারা ইন্টারাপ্ট করিনি, আপনি বারবার করে এরকম তিরিং বিরিং করে উঠলে খুব অজিত আরে দাঁড়ান না, আপনি আমাদের দলের নাম বলে দলের সদস্য নন। দাঁড়ান, ঠিক আছে, হেমন্ত আমি একটা কথা বলি, কেউই সদস্য না। আমি একটা কথা বলি, হোয়াট অ্যাবাউটারি করে আজকে যেই ইস্যুটা নিয়ে কথা হচ্ছে সেটাকে খাটো করাটা উচিত নয় বলে আমি মনে করি। আর বিষয়টা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে মাথা ধরার প্রশ্ন। এই কালীঘাটের কাকু নিয়ে আপনাদের এই প্যাকেজে দেখানো হলো, উনি 3 থেকে 4 মাস ধরে এসএসকেএম এ বসে রয়েছেন, জামাইয়াদারে বসে রয়েছেন এবং শিশুদের জন্য সংরক্ষিত বেডে শুয়ে শুয়ে উনি আঙ্গুল চুষছেন। কাদের বদান্যতা? এই রাজ্য সরকারের বদান্যতা। 1 কোটি 2 কোটি নয়, 7.5 কোটি টাকার 8টি সম্পত্তি বাজেয়াপ্ত হলো লিপসন বাউন্সের। নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই বাজেয়াপ্ত করলো ইডি, এমনটাই আপনার মনে হয়? কখনো এটা হতে পারে না, নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা, না আমি এটা রবীন্দ্রনাথ না আচ্ছা বলছি, সুকুমার রায় টক টক থাকে না তো, হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেকে একেবারে মিষ্টি, তার মানে ওয়াশিং মেশিন। বিজেপি হচ্ছে টক টক মিষ্টি করে দেয়। তাহলে কি অভিষেককে নিয়ে নেবে? আপনারা অভিষেককে নিয়ে নিচ্ছে না? না আপনারা কোন অভিষেককে নিচ্ছে? আপনাকে নেবে না, অভিষেককে নেবে? কাকে নেবে? অভিষেককে নিয়ে নিক। একটু আগে চয়ন বাবু বলছিল আরে অজিত পাওয়ার যেখানে 60,000 কোটি টাকা সেই একই গায়ে শেষ ভারত হবে অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে বলুন। দেবনারায়ণ দা এক মিনিট থামাই, একবার থামাই। দেবনারায়ণ দা বাইরে আছেন, ইন্টারাপশন হলে মুশকিল। দেবনারায়ণ দা আপনি তো সবসময় প্রমাণের কথা বলেন, চার্জশিটের কথা বলেন, ফ্রেম করার কথা বলেন এবং চার্জ ফ্রেম হবে, চার্জশিট হবে, প্রমাণ হবে, আপনি সবসময় বলেন। বাজেয়াপ্ত যখন সম্পত্তি হচ্ছে সেটা কি তথ্য প্রমাণের ভিত্তিতে হচ্ছে নাকি এমনি এমনি করছে ইডি? মানে সেটাও কি প্রতিহিংসামূলক ভাবেই করছে? না না না, অত সস্তা নয়। এমন উদাহরণ আছে, ছগন ভুজানল বাজেয়াপ্ত করেছিল 2014-তে, তারপরে আবার সে বাজেয়াপ্ত উইথড্র হয়ে গেছে। এগুলো রাজনৈতিক কারণে বাজেয়াপ্ত হলেই চলে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল তো উইথড্র হয়ে গেছে। দাদা আপনি পরিসংখ্যানগুলো দিচ্ছেন, তথ্যগুলো দিচ্ছেন, সম্পত্তি বেচে টাকা কি বলবে? আপনার মতো সম্পত্তি বেচে টাকা মেটাতে হয়েছে প্রমাণের অভাবে। আচ্ছা বেশ দেবনারায়ণ দা তাহলে পরের প্রশ্নটার উত্তর দিয়ে দিন। তাহলে এই সুযোগে আপনি পরের প্রশ্নটার উত্তর দিয়ে দিন। এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনাটা কেন সংগ্রহ করা যাচ্ছে না? আবার কবিতার লাইন। না না, আমি তোমাকে একটা কথা বলছি, ইডি ওখানে গিয়ে পুরোপুরি বন্ডে সই দিয়ে নিয়েছে বলছে তো, ডাক্তাররা বলছে তোমরা বন্ডে সই দিয়ে। ইডি বন্ডে সই দেবে কেন? সুজয় ভদ্রকে বলছে আপনারা বন্ডে সই করে দিয়ে সুজয় ভদ্রকে নিয়ে যান। ইডি কি বলছে? বলছে বন্ডে সই দিয়ে নিয়ে গতকালের রাজ্য সব কি বলছেন? জগৎ বলছে সবাইকে একবার থামাই, একবার আইনজীবীর কাছে একটা ক্লারিফিকেশন দরকার। একটা হচ্ছে যে সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, আমরা জানি প্রায় 1-1.5 বছর বেশি হয়ে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে। এজেন্সির ভূমিকা নিয়ে বারবার আদালতের কাছে তাদের ভর্ৎসিত হতে হয়েছে, ডেডলাইন বেঁধে দেওয়া ছিল, ইতিমধ্যেই সিবিআই ইডি তারা রিপোর্ট দিল এবং তারপরে আমরা দেখছি সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু হয়েছে। আমার প্রশ্নটা খুবই পরিষ্কার, আমি সবাইকে করেছিলাম, উত্তর পাইনি। বাজেয়াপ্ত যখন সম্পত্তি করা হয় তাকে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে করা হয় নাকি এখানেও রাজনৈতিক প্রতিহিংসা যেমনটা বলছেন দেবনারায়ণ বাবু? এবং তারপরে হচ্ছে তথ্যের ভিত্তিতে করা হয়। সুজয় কৃষ্ণ ভদ্র এখনো পর্যন্ত 4.5 মাসের বেশি তিনি ভর্তি রয়েছেন, কেন একটা তথ্যের ভিত্তিতে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়? আজকে আমার যা আয় তার বাড়তি যে আয় দেখানো হয় সেটা তো দেখানো হয় না। সেই জায়গাটাতে তথ্যের ভিত্তিতে আজকে যদি আমি 2 টাকা আয় করি, আমার কাছে যদি 20 টাকা থাকে, ওই 18 টাকাটা কিসের জন্য, কোত্থেকে এলো? এই তথ্যের ভিত্তিতে সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, যেখানে কোম্পানিতে 4টে কোম্পানি থেকে লিপসন বাউন্সে টাকা এসেছে, সেই সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে। আর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ফার্স্ট করা উচিত, পিজি সুপারকে অ্যারেস্ট করা উচিত,
এতদিন বাদে। কারণ এতদিন উনি কি করছিলেন, কোথায় কোথায়, কেন এই জায়গাতে তাদের ভর্তি করবে, কেন শিশুরা বাইরে বসে থাকবে, মারা যাবে, আর সেই বেডে সুজয় কৃষ্ণ ভদ্রের মতো মানুষরা থাকবে যারা কাগজ পড়বে সকালবেলায়। বলছেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানেই প্রশ্ন, তাহলে কি একেবারে দুর্নীতির গোড়ায় যাওয়া সম্ভব হবে? অধীর চৌধুরী তিনি কিন্তু বলছেন যে সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের যে নবীন প্রবীণ বিতর্ক, সেটা আসলে নজর ঘোরানোর চেষ্টা। ইডি এবং সিবিআই তারা যেভাবে তদন্ত করছে তাতে তিনি সন্তুষ্ট নন, এবং ঠিক কি বলেছেন অধীর চৌধুরী শোনাবো। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপর দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকা বাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স করে রাখবেন। তাই ইডি সিবিআই খোকা বাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। অভ্র কাছে আসবো। অভ্র, অধীর চৌধুরী বক্তব্য, ইডি সিবিআই খোকা বাবুকে ছোবে না, এবং এটাও বলছেন তিনি যে বিজেপি প্রজেক্টেড সিএম, সেটা হলে তিনি অবাক হবে না। দেখুন, একটা সাইনবোর্ড পার্টিকে নিয়ে রেসপন্স করা যায়, বাট সেটা যদি মেটামরফোসিসের সার্কাস পার্টি হয়ে যায়, রেসপন্স করাটাও খুব মানে দুঃখের, কষ্টের বা হাস্যকর বলতে পারেন। নেক্সট 10-15 সেকেন্ড যা আমি বলবো সময় নষ্টই হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই একই পিন্ডি জোটের জোট সঙ্গীত কংগ্রেস আর তৃণমূল। ওনার নেতা, শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভোরবেলা ফ্লাইট করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করতে গেছিলেন, আর ওনার ওই শীর্ষ নেতা ভোরবেলা দাঁত মেজে ব্রেকফাস্ট করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছিলেন। আসলে অধীর রঞ্জন চৌধুরী এখন এত অপ্রাসঙ্গিক হয়ে গেছেন নিজের পার্টিতে, উনি খবরে ভেসে থাকার জন্য আজে বাজে যা পারছেন বলে যাচ্ছেন। আবার ওনার দর থেকে দিল্লি থেকে ফোন আসবে, একটা ধমক দেবে, দেখবেন আবার গিরগিটির মতো রং বদলে দিচ্ছে। ওনাকে নিয়ে রেসপন্ড করা, আর এই ধরনের কথায় রেসপন্ড করা মানে এই যে 30 সেকেন্ড বললাম পুরোটা সময় নষ্ট। আজ আমি জয়েন্দ্রের কাছে এই জায়গায় যাই। অধীর চৌধুরী যে আশঙ্কাটা প্রকাশ করছেন, অর্থাৎ এই যে বারবার সিপিএম যে অভিযোগটা করে যে টিম এ টিম বি, এই যে অভিযোগটা তারা যে বারবার করে, গতকাল যেভাবে ইডির পদক্ষেপ আমরা দেখলাম, যে রিপোর্ট সিবিআই ইডি দিয়েছে, তারপর কি কোথাও এটা খাটে? দেখুন, খাটবে না কেন? তো কারণ হচ্ছে যে এটা কিন্তু নতুন ঘটনা নয়, নতুন ঘটনা নয়। একে আজকে জানছেন নাকি? আজকে আপনি সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, যখন ব্যাংক অ্যাকাউন্টের কোনো হদিশ পাওয়া যায়নি, তখন কঠোরতম পদক্ষেপ ব্যবহার করা উচিত ছিল, পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তদন্তকারী সংস্থা একটা স্তরে গিয়ে এই 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর ওই শান্তিনিকেতন বিল্ডিং হরিশ মুখার্জি রোড, এই দুটোর সামনে গিয়ে আটকে যাচ্ছে কেন? প্রশ্ন আমরা তুলবো না? অবশ্যই তুলবো, অবশ্যই তুলবো, অবশ্যই তুলবো। এবং কার প্রশ্ন এরা ঘুরে বেড়াচ্ছে সে প্রশ্ন আমরা বারবার তুলছি। আজকে হেডিং গুলো পর্যন্ত জামপাকে ফল পাকে কত রে, বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে, বুদ্ধি যে পাকে কত ছেলেদের, সুকুমার রায় ছেলেদের। আজকে চয়ন বাবুর বুদ্ধি পাচ্ছে, অধীর বাবুর বুদ্ধি পাচ্ছে। একজন তো বলছে বিজেপির চিফ মিনিস্টার, আর চয়ন বাবু বলছে, এবং এইগুলো বলে কোনো লাভ হবে না। রাজনৈতিক বক্তব্য বন্ধ করুন, তাতে লাভ হবে না। দুর্নীতি একের পর এক বৈঠক এবং নবীন প্রবীণ দ্বন্দ্ব। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন এবার শওকত মোল্লা। তিনি বলছেন শীঘ্রই স্বমহিমায় ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসু, পার্থ ভৌমিক এর আগে বৈঠক করেছিলেন, আর তারপর শওকত মোল্লার সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লা, জাহাঙ্গীর খান সহ 4-5 জন নেতার সঙ্গে কালীঘাটে বৈঠক করা হলো। দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভা কেন্দ্রে জয়ের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর এমনই দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। শোনাবো। সামনে লোকসভা নির্বাচন, বিজেপির বিরুদ্ধে মূলত আমাদের লড়াই। সেই লড়াইয়ে দক্ষিণ 24 পরগনা জেলার যে 4টে সিট রাজনৈতিকভাবে আমাদের জিততে হবে, মানুষের দরজায় আমাদের পৌঁছাতে হবে, এটাই ছিল মূল বিষয়। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা হলো মানুষের দরজায় পৌঁছাতে হবে। এবং 4টে সিট, বিগত 2019 সালে আমরা 4টে সিট জিতেছি, 2021-এ আমরা 31টা বিধানসভার মধ্যে 30টা জিতেছি, এবং 2023-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে 4টে সিট আমাদের জিততে হবে রাজনৈতিকভাবে, এটাই হচ্ছে মূল বিষয় 2024। যেটা বারংবার ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উপরেই নির্বাচনের সময়
তিনি এটা নিয়েই শুধুমাত্র ব্যস্ত থাকবেন, বাকি আর অন্যান্য রাজ্যের কোনো রকম কোনো তৃণমূল কংগ্রেসের কোনো সিদ্ধান্ত, সরকারি কোনো সিদ্ধান্তে তিনি থাকবেন না, তেমনটাই শোনা গিয়েছিল। সেক্ষেত্রে কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। আমি তবুও মনে করি যে তৃণমূল কংগ্রেসের একজন সেনাপতি হিসেবে, সৈনিক হিসেবে তিনি যে বসে থাকবেন এটা কখনো হতে পারে না। নিশ্চিতভাবে তিনি আগামী দিনে, সে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, তিনি হয়তো সময় ফিরে আসবেন। অব্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নতুন ব্রিগেডকে সঙ্গে নিয়ে একেবারে ফোকাস করছেন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তার নিজস্ব, শুধুমাত্র তিনি সেখানে মনোযোগ দেবেন এমনটা নিজে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। শওকত মোল্লার বক্তব্য শুনলাম। ডায়মন্ড হারবারে 70,000 বিধবাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা গিয়েছিলেন 100 দিনের কাজের জন্য তাদের টাকার বন্দোবস্ত কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে। ঠেকাতে পারবে বিজেপি? এই আপনাদের নিউজ প্যাকেজে যাকে দেখানো হলো, এই সম্মানীয় শওকত মোল্লা, তাকে নিয়ে দুটো কথা আমার মনে পড়ে যাচ্ছে, যেটা না বললেই নয়। এক হচ্ছে, ইনি দুর্দণ্ড প্রতাপ সিপিআইএমের নেতা ছিলেন আগে, তারপর পাল্টি মেরে উনি তৃণমূলের এখন দুর্দণ্ড প্রতাপ ওই নতুন তৃণমূলের মুখ হয়েছেন। আরেকটা জিনিস, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই শওকত মোল্লাকে বলেছিলেন যে ওখানে বাস স্ট্যান্ড করতে বলছিস কেন, তুই তো ওখানে বোমবাদি। শুভেন্দু অধিকারীও যিনি এখন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির অন্যতম মুখ। না না, আমি বলছি বোমবাদিস দিদি, এটা মুখ্যমন্ত্রী বলছেন এই শওকত মোল্লাকে, আর আপনি বলছেন নতুন তৃণমূল। তার মানে তৃণমূলটা কি এটা আলাদা করে বলার তো কোনো জায়গা থাকে? দেখাতে পারবেন? আর ব্যাপারটা হচ্ছে, না না দেখুন, সুযোগ সুবিধা মনোযোগ সবই কিন্তু আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং জনপ্রিয়তা নিশ্চয়ই সব আছে, তার সঙ্গে বোমা শিল্পীও রয়েছে অনেকে, এটা তো পরিষ্কার। বোমা শিল্পীও রয়েছে, এবং এই বোমা শিল্পীদের কল্যাণে সারা রাজ্যের লড়াই শুধুমাত্র বিজেপির সঙ্গেই। শওকত মোল্লা পরিষ্কার বলে দিচ্ছেন, মানে সিপিএম এর একটা শক্তপোক্ত ঘাঁটি আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও মোটেই গুরুত্ব কিন্তু দিচ্ছেন না তৃণমূল কংগ্রেস। সেটা কি করে দেবেন, কেনই বা দেবেন? কারণ জাহাঙ্গীরের ভরসা যদি থাকে তাহলে কাউকে গুরুত্ব দিতে হয় না ওনাদের। কিন্তু এবার বুঝতে পারবেন ভোটে কি হতে পারে। এক, দুই হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্টভাবে যে কথাটা বলবার, সেটা হচ্ছে যে স্বমহিমার ফিরবেন শুনলাম, এই মহিমাটা হঠাৎ চলে গেল কারণ এই বাজেয়াপ্ত করা, এই সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং মহিমা চলে যাওয়া, এর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। আমরা অপেক্ষায় রয়েছি, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে এটাই হবার কথা ছিল। যারা বলেছিল একসময় লাল পতাকা থাকবে না মেদিনীপুরে, সে এখন অমিত শাহের জুতো মুছতে চলে গেছে, সে এখন বিরোধী দলনেতা। সুব্রত বক্সী বলছেন যদি তিনি লড়াই করেন, এই যদি প্রশ্ন আসছে, শওকত মোল্লার সঙ্গে গতকাল বৈঠক হচ্ছে, তিনি বলছেন যে 4টি লোকসভা কেন্দ্রে জয়ের বার্তা দিয়েছেন, কিন্তু গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন দিনের পর দিন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নিজেকে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন, সেখানে এই সীমাবদ্ধতা কেন? শোনো, এত কথা বলে কোনো লাভ নেই। বিরোধীরা বা যারা এবং এই নতুন পুরাতন দ্বন্দ্বে কিছু কাজ হবে না। সমহিমে অবশ্যই ফিরবেন। মমতা ব্যানার্জি আসল কাকে কোথায় কাজে লাগাবেন, মমতা ব্যানার্জি চিন্তা করে বিরোধীদের, মানে তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে নিশ্চিত তো হচ্ছে মমতা ব্যানার্জি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই চিন্তিত, বাকি কেউ চিন্তিত না। গত দুদিন ধরে যে দ্বন্দ্বটা চলছে দেবনারায়ণ বাবু, তাতে অন্তত তৃণমূল কংগ্রেস এটা নিশ্চিত করছে তো যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারণ করবেন যে এরপরে কি হবে, এটা নিশ্চিত করছে দেবনারায়ণ বাবু। আমাকে বলছো? হ্যাঁ না না, হ্যাঁ আমি তো বলছি মমতা ব্যানার্জি যেখানে আছেন কিছু করার নেই, ওই শূন্য থেকে থাকে, একদম তো শূন্য থেকে। আচ্ছা বেশ, আমি একবার সংক্ষেপে আইনজীবীর কাছে যাই, সময় সংক্ষিপ্ত। অতি সম্প্রতি আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি শীর্ষেন্দুদা, এবং একটা পঞ্চায়েত নির্বাচনে কতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে আমরা দেখেছি। দক্ষিণ 24 পরগনা একেবারে মনোনয়নের প্রথম দিন থেকে সংবাদ শিরোনামে ছিল, ইনফ্যাক্ট ভোট ঘোষণার দিনের পর থেকেই বোধহয় সংবাদ শিরোনামে ছিল এই দক্ষিণ 24 পরগনা। ভোটের কথা যারা বলছেন, এই শওকত মোল্লা, জাহাঙ্গীর খান, তাদের বিরুদ্ধে কি একে অন্যের উপরে তারা কি অভিযোগ করেছিলেন আমরা দেখেছি, পুলিশের কি বক্তব্য ছিল আমরা দেখেছি। তারপরে সামনে লোকসভা নির্বাচন। শাসকের মধ্যে দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতেও দেখা গেছে বারবার, আর আমরা ভারতবর্ষে তো মোগল সাম্রাজ্যের পিতা পুত্রে তো দেখেইছি। এটা শাসক দলকে অত খুবই দুর্বল করে। নিন্দুকেরা বলছে গলা অবধি দুর্নীতিতে যারা ভরে গেছে না, তাদের এই রকম নাটক এরকম অনেক কিছু দেখা যাবে, বোঝা যাবে যে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। আজকে যে জায়গায় শুধু 24 পরগনা নয়, সারা বাংলার আইন শৃঙ্খলার খারাপ অবস্থা। আজকে শিশুরা বললাম বল ভেবে সেখানে বোমা ফাটছে, সেখানে বেআইনি বন্দুক আসছে কোত্থেকে, এত বারুদ আসছে কোত্থেকে, গোয়েন্দারা কি করছেন, তারা কি করছেন, পুলিশ প্রত্যেকটা এসপি ওসি এদের প্রত্যেকের দেখা উচিত।
বাংলা চেঁচামেচি চায় না, বাংলা শান্তি চায়। বাংলা বেশ, এই বাইনারির মধ্যে সাধারণ মানুষের কথা ভাববে কে? তাদের যে দাবি দাওয়া সেটা কি আদৌ আগামী লোকসভা ভোটের আগে রণকৌশল হিসেবে আসবে কোনো দলের পক্ষ থেকে? সেই বিষয়ের দিকে আমাদের অবশ্যই নজর থাকতে হবে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আরো খবর রয়েছে আনন্দ সকালে, ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকবে।